নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসে প্রার্থী সমর্থকদের ভিড় বাড়তে পারে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন এখনো সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে। গুলশানের পর আজ বিএনপির নয়াপল্টন কার্যালয়ে যাচ্ছেন তারেক রহমান, খালেদা জিয়ার দেখভাল সকালেই হাসপাতালে জুবাইদুর রহমান। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। শীতের দাপট আরও কদিন বলছে আবহাওয়া অফিস। গফরগাঁওয়ে রাতের আধারে উধাও প্রায় 20 ফুট রেল লাইন। লাইনচ্যুত অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি, 6 ঘন্টা পর বিকল্প রুটে ট্রেন চলাচল শুরু। অপরাধীদের সীমান্ত পাড়ি ঠেকাতে বিজেপিকে আরো কঠোর নজরদারির নির্দেশ। সবাই প্রচেষ্টায় উৎসব মুখর ভোটের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। মনোনয়নপত্র জমা দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। রোববার পর্যন্ত মোট 3114 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জমা দিয়েছেন 166 জন। আইন অনুযায়ী দলীয় প্রার্থীদের হলফনামা সহ দলীয় প্রত্যয়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে। রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের প্রস্তাবক সমর্থকরা। রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ঢাকার আসনগুলোর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা রিটার্নিং কার্যালয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেওয়ার কাজ চলছে। প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ আহমেদ চৌধুরী জানিয়েছেন, প্রত্যেক প্রার্থী আচরণবিধি মেনে মনোনয়ন জমা দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। একই আসনের একাধিক প্রার্থী একসাথে এসেছেন, তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ লক্ষ্য করা গেছে। এখনো পর্যন্ত নিরাপত্তা নিয়ে খুব বেশি ঝুঁকি নেই বলেও জানান তিনি। উনি তো বাংলাদেশের যে কোনো জায়গায় করতে পারেন, আর 17তে জানেন যে উনি 17তে ভোটার হয়েছেন, এইটাও একটা বিষয়। এবং 17তে এর আগেও এই নির্বাচনী এলাকায় ওনারা ভোটার ছিলেন। প্রধান দুই দলের পক্ষ থেকে গুমের পরিবারদেরকে মনোনয়ন দেওয়া ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের প্রথম বিজয়। দেশের প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জের জায়গা, তো আমরা তো সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্যই এর আগে রাজপথে ছিলাম, এখন আমরা আপনার নির্বাচনের পথে আছি। নিরাপত্তার খুব বেশি ঝুঁকি আছে এখন পর্যন্ত আমরা মনে করছি না, এবং আমরা আচরণবিধির স্পেশালি আজকের ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা বলেছি যে নির্বাচন নমিনেশন সাবমিশনের সময় যে আচরণবিধিগুলো মানতে হয় সেটি যাতে তারা অনুসরণ করে। দর্শক, আমরা আরো কিছু খবর জানবো। নির্বাচন কমিশনে রয়েছেন আমাদের সহকর্মী লাভলি বিথি। আমরা যাচ্ছি তার কাছে। বিথি, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়বে বলে শোনা যাচ্ছে, ইসি কি কিছু নিশ্চিত করেছে কিনা জানাবেন এই বিষয়ে? এখনও কিন্তু নিশ্চিত করে আমরা বলতে পারি না। তার কারণ হচ্ছে গতকালকে কয়েকটি নিবন্ধিত এবং অনিবন্ধিত কয়েকটি দল ইলেকশন কমিশনের কাছে আবেদন জানিয়েছিল, কিন্তু আমরা আমি আজকে দুজন নির্বাচন কমিশনের সাথে কথা বলেছিলেন। তারা আমাকে জানিয়েছিলেন যে যদি বড় যে দলগুলো আছে, ব্যক্তি হিসেবে না, বড় দলগুলো থেকে যদি লিখিত আবেদন করা হয় সেক্ষেত্রে হয়তো 1 থেকে 2 দিন বাড়াতে পারে, কিন্তু সেক্ষেত্রে আবেদন করতে হবে। কোনো ব্যক্তি বা শুধুমাত্র একক প্রার্থী, 1-2 প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেবে না, যদি কমিশন সভায় আজকে কিন্তু সকালে কমিশনাররা বসেছিলেন। আর মনোনয়নপত্রের কথা যদি বলি, এই ঢাকা 13 এবং ঢাকা 15 আসনের এই 2 আসনের মনোনয়ন ফর্ম যারা নিয়েছেন তারা মোট 31 জন মনোনয়ন ফর্ম নিয়েছেন এবং তারা সকাল থেকেই জমা দিচ্ছেন, মনোনয়ন পত্র দাখিল করছেন। গতকালকে যেমন ঢাকা 13 আসনের মামুনুল হক খেলাফত মজলিসে তিনি দাখিল করেছেন এবং ঢাকা 13তে জামায়াতে ইসলাম মোবারক হোসেন ছিল, এনসিপির একজন প্রার্থী ছিল। যেহেতু তারা শরিক দলগুলো একসাথে নির্বাচন করছে, 10টি শরিক দল জামায়াতে ইসলাম, সেই কারণে জামায়াতের প্রার্থী মোবারক হোসেন তিনি জমা দিচ্ছেন এবং এনসিপির প্রার্থী তিনিও জমা দিচ্ছেন না।
কিছুক্ষণের মধ্যে ঢাকা 15 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার শফিকুর রহমানের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হানিফ এবং কয়েকজন প্রতিনিধি দল আসবেন, তারা নিচে অপেক্ষা করছেন, এমনটি আমরা শুনতে পেয়েছি। ঢাকা 15 আসনে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা 13 বিএনপি এবং শরিক দল সমমনা দলগুলোর যেই জোট, সেখান থেকে এনডিএম ছিল, এনডিএমের চেয়ারম্যান যিনি ছিলেন পদত্যাগ করে ধানের শীষ মার্কায় ভোট নির্বাচনে লড়ছেন, তিনি মনোনয়ন ফর্ম দাখিল করে গেছেন। একটি বিষয় হচ্ছে যে সকাল থেকে কিন্তু কয়েকজন এসে স্বতন্ত্র এবং দল থেকে, ইসলামী আন্দোলনের মতো দল থেকে, কয়েকটি দল থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন আজকে। যেহেতু এখন একটি জোটের কিছু বিষয়গুলো কোনো দলই চূড়ান্ত হয়নি, বিএনপি মোটামুটি চূড়ান্ত হয়ে গেল, জামায়াতে ইসলামী এনসিপি সহ কয়েকটি শরিক দলের বিষয়গুলো এখনও চূড়ান্ত হয়নি, শেষ মুহূর্তে স্বতন্ত্রের কেনাকাটা ফর্ম অনেকে নিচ্ছেন। তো এখন পর্যন্ত 7জন স্বতন্ত্র সহ মনোনয়ন ফর্ম জমা দিয়েছে এবং তারা সবারই বলছেন যে প্রার্থী যেই হোক না কেন সুষ্ঠু নির্বাচন করবে এবং সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে একটি নির্বাচন তার উপহার দিবে। নুসরাত। লাভলি বিথি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমরা আমাদের আরেকজন সহকর্মী সুমাই ঐশীকে দেখতে পাচ্ছি, আমরা তার কাছেও একটু জানবো বিভাগীয় কমিশনার কার্যালয়ের খবরাখবর। ঐশী, কেউ কি মনোনয়নপত্র জমা দিতে এসেছেন আর সেখানকার দাপ্তরিক কার্যক্রম সম্পর্কে আমাদের একটু জানাবেন। মারফি, সকাল 10টা থেকে 9টা থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম, 5টা পর্যন্ত সময় বিকেল। তবে একদম 10টার দিকে আমরা দেখেছি যে প্রথমেই জমা দিয়েছেন কিন্তু ব্যারিস্টার আরমান, ঢাকা 14 আসন থেকে জামাতের প্রার্থী তিনি। এরপরেই কিন্তু একে একে বিভিন্ন দলের যারা প্রার্থী আছেন তারা এসে জমা দিচ্ছেন। এখন পর্যন্ত অনেকেই জমা দিয়েছেন, তার মধ্যে তারেক রহমানের হয়ে ঢাকা 17 থেকে আব্দুল সালাম জমা দিয়েছেন মনোনয়নপত্র। এছাড়া ঢাকা 4, ঢাকা 9 সহ অনেক আসন থেকেই আসলে অনেক প্রার্থী আসছেন, তাদের সমর্থকরা আসছেন। আমরা জানতে পেরেছি যে এই আসনে কিন্তু ঢাকা 11 আসন থেকে দাঁড়িয়েছেন এনসিপির বা নাহিদ, তার পক্ষে বা তার কোনো সমর্থক বা প্রতিনিধি হয়তো বিকেলের দিকে বা দুপুরের পর মনোনয়নপত্র জমা দিতে আসবেন। এছাড়া এনসিপির তাসনিম যারা, যিনি ঢাকা 9 আসন থেকে এনসিপির পক্ষে দাঁড়িয়েছিলেন, পদত্যাগ করেছেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণাও দিয়েছেন। আমরা জানতে পেরেছি যে তিনিও আজকে মনোনয়নপত্র জমা দিতে পারেন, সেই অপেক্ষা করছি আমরা। তারা যদি আসেন তাহলে, তাসনিম যারা যদি আসেন তাহলে আমরা সেই তথ্য আপনাকে জানাতে পারবো। এছাড়া গতকাল পর্যন্ত কিন্তু শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতায় যে 13টি আসন রয়েছে, সেই 13টি আসনের আওতায় 250 জন মনোনয়নপত্র তুলেছিলেন গতকাল পর্যন্ত, এবং গতকাল পর্যন্ত মাত্র 11 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে বুঝতেই পারছেন যে অনেকগুলো আসনের অনেকগুলো প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আজকে। যদি নির্বাচন কমিশন থেকে মনোনয়নপত্র জমাদানের সময় বাড়ানো না হয়, সেক্ষেত্রে বিকেল 5টায় আসলে একদম শেষ সময়। ফলে প্রার্থীদের মধ্যে বেশ তাড়াহুড়োও দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে মনোনয়নপত্র জমা দিচ্ছেন প্রার্থীরা, এটি কিন্তু আগামীকাল থেকে শুরু হয়ে 4 জানুয়ারি পর্যন্ত এই মনোনয়নগুলো যাচাই বাছাই চলবে, এবং যাচাই বাছাই শেষ হয়ে কিন্তু চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি কিন্তু 21 জানুয়ারি আমরা জানতে পারবো চূড়ান্ত প্রার্থী তালিকা। 22 তারিখ থেকে আসলে প্রচার প্রচারণা শুরু হবে। তবে এর মধ্যে যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশনা আসে, সেটি তো আসলে পরের আমরা জানাবো আপনার মাধ্যমে দর্শকদেরকে। মারফি। সুমাইশী, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদে আমরা আরো খবরাখবর আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, এই পর্যায়ে আমরা একটু ঢাকার বাইরের খবরাখবর জানার চেষ্টা করব। বগুড়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী, বগুড়ায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন তিনি, মেহরুল সুজন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সুজন, আজ তো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে, কি অবস্থা দেখছেন সেখানকার? মারফি, কিছুক্ষণ আগে 3 থেকে 4 মিনিট আগে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার নেতৃত্বে কিন্তু বিএনপির স্থানীয় নেতাকর্মীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন, এবং এই মুহূর্তে আসলে তারেক রহমানের বগুড়া সদর, বগুড়া 6 আসনের যে মনোনয়নপত্র, সেটি কিন্তু জমা দেওয়ার যে আনুষ্ঠানিক প্রক্রিয়া, যে অফিসিয়াল কার্যক্রম, সেটি কিন্তু এই চলছে কর্মকর্তার কার্যালয়ে। এবং বাইরে নিশ্চয়ই মারফি আপনি দেখতে পাচ্ছেন যে নেতাকর্মীদের কিন্তু প্রচুর ভিড়। আমরা সকাল থেকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আশপাশে বিএনপির বিশেষ করে নেতাকর্মীদের প্রচুর ভিড় দেখতে পেয়েছি, কারণ এবারই কিন্তু প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এবং সেটি এই বগুড়া
সদর 6 আসন থেকে তিনি অংশ নিচ্ছেন, পাশাপাশি ঢাকা 17 থেকেও তিনি এবার অংশ নিচ্ছেন। কিন্তু বগুড়ার সন্তান হিসেবে দলের চেয়ারম্যান প্রথমবারের মতো বগুড়ায় ভোট করছেন, এটি কিন্তু অন্যরকম এক উচ্ছ্বাস আনন্দ নেতাকর্মীদের মধ্যে রয়েছে। এবং আমি সকাল থেকে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি বলছিলেন যে দীর্ঘদিন ধরে 1991 সালের পর থেকে বগুড়ার আসনগুলোতে, বিশেষ করে বগুড়া 6 এবং 7-এ কিন্তু তারা বেগম খালেদা জিয়াকে বারবার নির্বাচিত করেছেন। এবার তারেক রহমানকেও তারা একইভাবে তারা বিপুল ভোটে বিজয়ী করতে চান, এমন প্রত্যয় নেতাকর্মীদের রয়েছে। আর বগুড়ার সাথে বেগম খালেদা পক্ষে মনোনয়নপত্র নিয়ে কিছুক্ষণ আগে তার চেয়ারপারসনের উপদেষ্টা, যিনি বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, তিনি কিন্তু রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দিকে রওনা দিয়েছেন। আমরা একটু আগে খবর পেয়েছি তিনি বগুড়ার সাথে বেগম খালেদা জিয়ার পক্ষে তার মনোনয়নপত্রটি জমা দেবেন এবং সেটি হয়তো আর 10-15 মিনিটের মধ্যেই তিনি এখানে চলে আসবেন এবং সেই মনোনয়নপত্রটি জমা দেবেন। তবে মারফি, এই মুহূর্তে সর্বশেষ যে খবরটি, সেটি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া সদর 6 আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার যে কার্যক্রম, সেটি কিন্তু এই মুহূর্তে চলছে। মারফি। জি সুজন, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিন আজ সকাল থেকে বিভিন্ন জেলায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাচ্ছেন প্রার্থী ও কর্মী সমর্থকরা। ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ নেতাকর্মীরা। এ সময় তারা আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চান। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা বিবেচনায় আসনটিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। দিনাজপুর 3 আসনে গতকাল বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। আজ বিকল্প প্রার্থী হিসেবে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ফর্ম জমা দেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে বিএনপির মহাসচিব বলেন, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সবার কাছে দোয়া প্রার্থনা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী নির্বাচনে জনগণের কাছে, এই এলাকার জনগণের কাছে আমার আবেদন থাকবে, অনুরোধ থাকবে যে আপনারা দয়া করে এই অঞ্চলে পূর্বে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এখনও সেইভাবে সমর্থন দিয়ে আমাকে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করার জন্য আমাকে সাহায্য করবেন। দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়ন জমা দিয়েছেন তার স্ত্রী ডাক্তার শরীফা করিম স্বর্ণা। খুলনা 5 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেন তিনি। এদিকে সকাল থেকে বিভিন্ন আসনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে ভিড় জমাচ্ছেন তারা। সবারই প্রত্যাশা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। 21 জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরদিন থেকে শুরু হবে প্রচারণা। ভোট গ্রহণ আগামী 12 ফেব্রুয়ারি। 10 দলের নতুন বাংলাদেশ গড়ার এই অভিযাত্রায় আশা করি 18 কোটি মানুষও আমাদের এই মিছিলের সহযাত্রী হবে এবং আমরা বিশ্বাস করি উই উইল ব্রিং দ্য চেঞ্জ, আমরাই এই পরিবর্তনটা আনতে পারবো। গুলশানের বাসভবন থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বিষয়ে আরো তথ্য জানাতে গুলশান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। আরেফিন, কখন নাগাদ নয়াপল্টন কার্যালয়ে যাবেন তারেক রহমান, এ বিষয়ে জানাবেন আমাদের বিস্তারিত। মারফি, আরেকটা নাগাদ তিনি বের হওয়ার কথা রয়েছে, মধ্যাহ্নভোজের পরে তিনি বের হবেন এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। যদিও এর আগে একটা সময় বের হওয়ার কথা ছিল, কিন্তু খানিকটা বিরতি নিয়ে তিনি বের হচ্ছেন নয়াপল্টনে। এরই মধ্যে বিএনপির কার্যালয়ে তারেক রহমানের জন্য বিশেষ একটি কক্ষ বরাদ্দ হয়েছে। দোতলায় তারেক রহমানের জন্য একটি নতুন কক্ষ তৈরি করা হয়েছে, সেটি প্রস্তুত এবং নয়াপল্টনে এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরাও জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতাকে স্বাগত জানানোর জন্য। মানের যারা সরকারি যেসব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সাদা পক্ষে দায়িত্ব পালন করছে তারাও এখানে অবস্থান করছেন সবাই মিলে। তো একেবারেই তার যেই বহর, সে বহর প্রস্তুত।
শুধুমাত্র তিনি বের হওয়ার পরপরই তারা রওনা হবেন। তারা রওনা হবেন। এখন পর্যন্ত আপনি জানেন গতকালকে তিনি গুলশান কার্যালয়ে গিয়েছিলেন, গুলশান কার্যালয়ে দুপুর 1টা নাগাদ গিয়েছিলেন এবং ফিরেছেন রাত 10টা নাগাদ। ফলে সেখানে তিনি তার অফিস করেছেন। আজকে নয়াপল্টন অফিস করবেন। নয়াপল্টনে দীর্ঘ 17 বছর পর তিনি যাচ্ছেন। এর আগে আমরা যতদূর দেখতে পাচ্ছি তার যেই নিরাপত্তা বাহিনীর যিনি প্রধান রয়েছেন, সিএসএফ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত শামস, তিনি বের হচ্ছেন, তিনি দিক নির্দেশনা দিচ্ছেন। ধারণা করছি কয়েক মিনিটের বা কয়েক সময়ের মধ্যেই তিনি বের হবেন এবং সেই তৎপরতা এখন চলছে। যেটা বলছিলাম যে নয়াপল্টনে তিনি প্রায় 17 বছর পরে যাচ্ছেন। এর আগে নয়াপল্টনে তিনি গিয়েছিলেন, তবে নতুন দায়িত্বে নতুনভাবে নতুন পরিচয় তিনি এবার যাচ্ছেন। নয়াপল্টনে এই প্রথমবারের মতো তিনি দলের শীর্ষ নেতা হিসেবে তিনি সেখানে যাচ্ছেন এবং সেই সঙ্গে নয়াপল্টনেও প্রস্তুত তাদের প্রিয় নেতাকে বরণ করতে। খানিক বাদে তিনি যখন বের হবেন নিঃসন্দেহে সেই খবর মারফি আপনার মাধ্যমে যশোদের আমরা জানিয়ে দেব। মারফি। আরিফিন, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। পরে ঘণ্টাখানেক অবস্থান করে ফিরে যান বাসায়। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন। আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ হবে আগামী বছরের 6 জানুয়ারি। এই বিষয়ে আরো তথ্য জানবো। ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাবি হোসেন। যাচ্ছি তার কাছে। রাবি, আবু সাইদ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার জবানবন্দিতে কি কি উঠে আসলো এ বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। মারফি, জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় আজকে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দিলেন এই মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। তার সাক্ষ্যতে আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য উঠে এসেছে। তিনি এর আগেও 2 দিন সাক্ষ্য দিয়েছেন। তিনি মূলত তার যেই তদন্ত করেছেন সেখানে উঠে এসেছে যে এই জুলাই আন্দোলনের সময় আবু সাইদকে হত্যার সঙ্গে জড়িত থাকার ঘটনা ঘটেছে। তৎকালীন যিনি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন হাসিবুর রশিদ, তার সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। পাশাপাশি রংপুরে যিনি কমিশনার ছিলেন মনিরুজ্জামান, তারও সম্পৃক্ততা রয়েছে। কারণ মনিরুজ্জামানই নির্দেশনা দিয়েছিলেন যে ছাত্র জনতার উপর নিরীহ এই রংপুরের ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা তিনি তার যারা অধীনস্থ ছিলেন তাদেরকে দিয়েছেন। পাশাপাশি এখানে আরও কয়েকটি তথ্য উঠে এসেছে যে হাসিবুর রশিদ যিনি এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, তখন তিনি এইসব ঘটনা জানতেন। আবু সাইদকে যে গুলি করা হয়েছে এই তথ্য তিনি জানতেন, কিন্তু যারা এই ঘটনার সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, যারা জড়িত ছিল তাদেরকে গ্রেফতার করতে বা তাদেরকে আটক করতে তিনি কোনো নির্দেশনা দেননি বা তিনি কোনো রকম ব্যবস্থা নেননি, এরকম তথ্য তার এই জবানবন্দিতে উঠে এসেছে। পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তৎকালীন যিনি ছাত্রলীগের সভাপতি ছিলেন পোমেল বড়ুয়া, তিনি আবু সাইদকে 11 জুলাই তিনি থাপ্পড় মেরেছিলেন, এরকমটি তথ্য উঠে এসেছে। পাশাপাশি মাসুদ নামে আরেকজন ছাত্রলীগের নেতা আবু সাইদকে গলা চেপে ধরেছেন, এইরকম তথ্যই এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার তদন্তে উঠে এসেছে। তিনি মূলত 3 দিন সাক্ষ্য দিয়েছেন। এই আগামী বছরের 6 জানুয়ারি তিনি আবারও সাক্ষ্য দেবেন। সেখানে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে। আরও একটি তথ্য দিতে চাই যে এই যে আবু সাইদকে হত্যার পর তাকে যে ময়নাতদন্ত যে রিপোর্ট রয়েছে সেটি যাতে পরিবর্তন করে দেওয়া হয় সে বিষয়ে ডক্টর সরওয়ার হোসেন তিনি চাপ প্রয়োগ করেছেন বলেও এই তদন্তকারী কর্মকর্তার তদন্তে উঠে এসেছে। তবে বলা যায় যে এই মামলাটি বিচার এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তদন্তকারী সাক্ষ্য গ্রহণের পরে তাকে জেরা করবেন আসামিপক্ষের যারা আইনজীবী রয়েছেন। পরবর্তীতে এই মামলাটি যুক্তিতর্কে পর্যন্ত যাবে। মারফি, সারা দেশেই বেড়েছে শীতের দাপট। বিশেষ করে মধ্য ও পশ্চিমাঞ্চলে গত কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জে নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। কুয়াশার চাদরে ঢাকা পড়ায় বেলা গড়ালেও দেশের বেশিরভাগ স্থানে সূর্যের দেখা মেলেনি। রাস্তায় হেডলাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। সড়ক মহাসড়কে যান চলাচল ব্যাহতের পাশাপাশি বিভিন্ন রুটে বিঘ্ন ঘটছে নৌ যান চলাচলেও। আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 15 কিলোমিটার বেগে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি কষ্টে ছিন্নমূল মানুষ, কমেছে আয় রোজগার। কোথাও কোথাও শীতবস্ত্র বিতরণ হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বাড়ছে শীতজনিত রোগবালাই। প্রচুর শীত,
তার মানে 8-10টা কাপড় গাও দিয়েও শীত পুরাচ্ছে না। কাজ কাম করা মুশকিল, কাজে যায় কাজ করা যায় না, আবার কাজ মনে করে ধরলে দেয় কাজ করা যাচ্ছে না, আবার ঘুরে বাইরে চলে আসা লাগে। কোন ঘরের বাইরে আসতে পারতেছে না লোকের, মাঠে একটা লোক নাই, কৃষক নাই, রোদ নাই, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাতাস হচ্ছে, যার জন্য শীত বেশি হচ্ছে। পৌষ মাসের মাঝামাঝিতে এসে প্রচন্ড শীতে কাবু রাজধানী ঢাকা। গত কয়েক দিনের মতো আজও দুপুর পর্যন্ত নেই সূর্যের দেখা। এর প্রভাব পড়েছে রাজধানীর জনজীবনে। দর্শক, রাজধানীর আবহাওয়ার তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হক অহন। সরাসরি যাচ্ছি তার কাছে। অহন, গত কয়েকদিন ধরে রাজধানীবাসী শীতে কাবু, তো আবহাওয়া অফিস কি বলছে বিষয়ে কবে নাগাদ এই শীতের তীব্রতা কমতে পারে? আপাতত সুখবর নেই, শীতের তীব্রতা অন্তত 2 থেকে 4 দিন কমবে না। যদিও শৈত্যপ্রবাহ বইছে না, কিন্তু কনকনে শীত, এবং সেটি আমি এখন একেবারে আবহাওয়া অফিসের সামনের যে মাঠটি আছে সেখানে আছি। চারপাশে বেশ কিছু ভবন আছে, যে কারণে এখানে বাতাসের তীব্রতা কম, এবং বাতাস যে জোরে বইছে, বিশেষ করে ঢাকা শহরের বাতাসের গতি 8 থেকে 9 কিলোমিটার, এবং সেটি বেশ ঠান্ডাযুক্ত বাতাস। সেই বাতাস শরীরে লাগলেই শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এবং আমি যখন এই আবহাওয়া অফিসে আসছিলাম সড়ক ধরে দেখছিলাম ছিন্নমূল মানুষের বেশ কষ্ট, বিশেষ করে যারা সড়কের পাশেই যাদেরকে ঘুমাতে হয় তারা আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিলেন, এবং বিশেষ করে যারা জীবিকার তাগিদেও বের হতে হয় এই শহরে, রিক্সা চালক কিংবা অন্যান্য যে শ্রমজীবী মানুষগুলো আছেন তারা জীবিকার তাগিদেই বের হয়েছেন, এবং লেপ মুড়ি দিয়ে ঘরে শুয়ে থাকতেই বোধহয় বেশ ভালো, এমন কথাও তারা অনেকেই বলছিলেন, যদিও সেই সুযোগটি তাদের নেই। এবং আবহাওয়া অফিসও সেই কথাটি বলছে যে আপাতত এইসব মানুষের জন্য কোনো সুখবর নেই, অন্তত 2 থেকে 4 দিন আরও এই তীব্র ঠান্ডার যে এখন অবস্থা সেটি আরও থাকবে। এবং তারা বলছেন যে সাধারণত এটি যেহেতু পৌষ মাস, আজ পৌষের 14তম দিন, মাঝামাঝি দিন কাল শেষ হবে, হয়তো অন্তত আরও 15 দিন পৌষ, তারপরে মাঘ মাস, এই শীতের যে অন্তত 1.5 মাস শীত কম বেশি রাজধানীতে থাকবে। শুধু রাজধানীতে নয়, আপনি যেমনটি বলছিলেন খবরে, সারা বাংলাদেশেই কিন্তু এমন শীতের তীব্রতা আছে। এবং দুপুর 2টা পার হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু সূর্যেরও দেখা মিলছে না, এবং সেটি এই আগামী আর কয়েক ঘন্টা পর সূর্য ডুবে যাবে, তখন পর্যন্ত হয়তো এই কুয়াশাচ্ছন্ন অবস্থার কারণে সেই সূর্যের দেখা মিলবে না, যে কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। এবং এই যে বাতাস বইছে, সেই বাতাসটিকে শীতের তীব্রতা আরও বেশি অনুভূতি বাড়িয়ে দিয়েছে। মারফি। জি অহন, বিশেষ করে ছিন্নমূল মানুষের জন্য এই শীতটা আসলেই অনেক অসহনীয় কষ্টের। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রায় 20 ফুট রেল লাইন তুলে নিয়ে গেছে কে বা কারা। এতে লাইনচ্যুত হয়েছে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি। প্রায় 7 ঘন্টা বন্ধ থাকার পর ভৈরব কিশোরগঞ্জ হয়ে শুরু হয়েছে আংশিক ট্রেন চলাচল। রেলওয়ে পুলিশ জানায়, ভোর সোয়া 5টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন প্রবেশের 2 কিলোমিটার আগে শালটিয়া মাঠখোলা নামক স্থানে লাইনচ্যুত হয় জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি। রেলপথের ওই জায়গায় 20 ফুট পাত খুলে সরিয়ে ফেলায় ট্রেনটির ইঞ্জিন সহ সামনের 2টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল। লাইন পুনঃসংযোজনের কাজ শুরু করেছে রেলওয়ে। এদিকে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ইনচার্জ জানিয়েছেন, ময়মনসিংহ থেকে যমুনা এক্সপ্রেস ট্রেনটি 11টা 14 মিনিটে রুট পরিবর্তন করে ঢাকার পথে রওনা হয়। এছাড়া ঢাকা থেকে জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন একইভাবে ভৈরব হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসা দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে করে দিচ্ছে, পরে সবাই এসে দেখে, পরে আর কি যাত্রীগুলা অনেক কষ্ট করে সবাই যাইতেছে ব্যাগ নিয়ে। দেখি যে দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা। যাত্রী আতঙ্ক মধ্যে ছিল, যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। একটা রেল খুলে ফেলছে দুষ্কৃতীরা, আমরা এটা উদ্ধার পরিচালনা আশা করতেছি 3-4 ঘন্টার ভিতরে হয়তো আমরা উদ্ধারটা শেষ করতে পারবো। দর্শক, এই বিষয়ে আমরা আরো খবর আপনাদের জানাতে চেষ্টা করব। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি, যাচ্ছে তার কাছে। সাগর, কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলো, যাত্রীদের ভোগান্তি হচ্ছে, নিশ্চয়ই এই বিষয়ে জানাবেন আমাদের।
দেখুন মারফি, শিডিউল বিপর্যয় হতে হতে 4টি ট্রেন ইতিমধ্যে কিন্তু যাত্রা বাতিল করে দিয়েছে। অর্থাৎ রেল কর্তৃপক্ষ বলছে যে এই শিডিউল বিপর্যয়ের পরবর্তীতে এই রুটের যে রেল চলাচল বন্ধ হওয়ার পরে 4টি ট্রেনের যাত্রা বাতিল করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আর একটি বিষয় তারা বলেছেন, বিকাল 5টা পর্যন্ত জামালপুর রেলওয়ে স্টেশন কিন্তু কোনো ট্রেন, অর্থাৎ আন্তনগর বলি আর কমিউটার লোকাল কোনো ট্রেনই কিন্তু আসবে না। তো সেই জায়গা থেকে সকাল থেকে অর্থাৎ প্রায় দীর্ঘ একটি সময় ধরে কিন্তু ট্রেন না থাকায় যাত্রীরা কিন্তু বেশ খানিকটা ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে এই শীতের সময় জুবুতুবু হয়ে তারা কিন্তু স্টেশনে বসেছিল, আমরা দেখেছি। পাশাপাশি এই কারণে কিন্তু যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আছেন। তারা বলছেন যে রাজনৈতিক যে বিষয়গুলো আছে এই কারণে মানুষ, অর্থাৎ সাধারণ মানুষের যে প্রতিবারই যে বলি হতে হয় এটা কিন্তু তার প্রমাণ। তো সেই জায়গা থেকে তারা বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যে রেল কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা যদি বিষয়টি নজর দিয়ে থাকেন বা সবসময় যদি তদারকি করেন তাহলে কিন্তু এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে এড়ানো যায়। আর একটি বিষয় লক্ষ্য করেছি যে জামালপুরের, অর্থাৎ জামালপুরের মানুষ, শেরপুরের মানুষ, তারা কিন্তু ট্রেনে যেতে কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে সবচেয়ে বেশি, কারণ এটি যাত্রাপথে নিরাপত্তা দেয়। কিন্তু আজ এই শিডিউল বিপর্যয় বা ট্রেন যাত্রা বাতিলের কারণে কিন্তু তারা কিন্তু বাই রোড অর্থাৎ সড়ক পথে কিন্তু যাতায়াতের জন্য আমরা দেখেছি অনেকে কিন্তু চলে গেছেন। তো সব মিলে যদি আমি বলতে চাই যে জামালপুরের যে ট্রেনগুলো রয়েছে, আন্তনগর সহ বিভিন্ন ট্রেন, সেই ট্রেনগুলো কিন্তু তার মধ্যে যে কমিউটার ট্রেনগুলো রয়েছে সেগুলোর যাত্রা বাতিল করেছে। আর বাদবাকি যে ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়েছিল সেই ট্রেনগুলো ভৈরব কিশোরগঞ্জ হয়ে যে বিকল্প যে পথ রয়েছে সেই পথ দিয়ে কিন্তু যাতায়াত করবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। তো মারফি, এই ছিল আমার কাছে। রাজধানীর কেরানীগঞ্জে মাদ্রাসায় বোমা বিস্ফোরণের মূল হোতা আল আমিনকে এখনও ধরতে পারেনি পুলিশ। স্থানীয়রা বলছেন পরিচয় গোপন করে সম্বন্ধীর নামে 3 বছর আগে বাসাটি ভাড়া নিয়েছিলেন তিনি। মাদ্রাসার আড়ালে স্ত্রীকে নিয়ে বোমা বানানোই ছিল তার কাজ। সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে আল আমিন নিষিদ্ধ জেএমবির সদস্য। জঙ্গি কার্যকলাপের জন্য একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। রয়েছে 7টি মামলাও। বিস্তারিত জানাচ্ছেন রেদওয়ান আহমেদ। কেরানীগঞ্জের হাসনাবাদের উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় শুক্রবার সকালে এভাবেই বিকট শব্দে বিস্ফোরিত হয় বোমা। মুহূর্তেই উড়ে যায় একতলা ভবনের চারপাশের দেয়াল, ক্ষতিগ্রস্ত হয় আশপাশের ভবনও। বিস্ফোরণের পর ভবনের এই বড় বড় ইটের দেয়ালের টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে 30 থেকে 40 মিটার দূরেও। ধ্বংসস্তূপের এই অবস্থা দেখে আঁচ করা যায় এটি কোনো সাধারণ ককটেল ছিল না। হাসনাবাদের এই ভাড়া বাসাটিতে গত 3 বছর ধরে মাদ্রাসা পরিচালনা করছিলেন অভিযুক্ত আল আমিন। সামনের 2 রুমে মাদ্রাসা আর পেছনে নিজেই থাকতেন স্ত্রী সন্তান নিয়ে। সেখানেই পাওয়া যায় বোমা বানানোর সরঞ্জাম। বোমা বিস্ফোরণে ভেঙে যায় পাশের বাসার দেয়ালও। ওখান তো হুইল পাউডারটা নিয়ে এই ঘুরে খাবে বটিটা নিয়ে এমনি হুইল পাউডারটা কাটবো। আর এমন টাইমে যে হুইলটা পইরা গেলাম এই পর্যন্তই জানি, আর কিছুই জানি না। আমি শোয়া ছিলাম কম্বল কথা উঠে আমার প্রথমে একটা পর্দাটা খুলিয়া পড়ছে, পরে এই যে গ্লাস ভাঙ্গিয়া কেড়ে বৃষ্টির মতন আয়া পড়া শুরু করছে। আর গন্ধ হঠাৎ করে বিকট আওয়াজ, মানে আমি গ্যারেজের ভিতরে এই বরাবর ছিলাম, ভিতরে তখন লাগলো কি আমার সব পাক্কাই উপরে উঠেই ফেলাইলো। বিস্ফোরণের পর পুলিশ সেখানে গিয়ে 400 লিটার রাসায়নিক দ্রব্য, 4টি ককটেল সদৃশ্য বস্তু, একটি ল্যাপটপ ও 2টি মনিটর জব্দ করে। আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইড লেবেলিং করা আমরা কিছু ড্রাম পেয়েছি, তারপর ককটেল সদৃশ্য বস্তু আমরা পেয়েছি। তো এইগুলো নিয়ে আমাদের ক্রাইম সিন ইউনিট, যে আপনারা জানেন সিআইডির ক্রাইম সিন ইউনিট, আমাদের স্পেশালাইজড ইউনিট, অ্যান্টি টেরোরিজম ইউনিট, তারা এক্সপার্ট, তারা এগুলো নিয়ে কাজ করছে। স্থানীয়রা জানান 20 থেকে 25 জন ছাত্রছাত্রী পড়াশোনা করত মাদ্রাসায়। বোমা বিস্ফোরণের পরপরই অনেকে বুঝতে পারেন মাদ্রাসা আদতে ছিল লোক দেখানো। এর আড়ালে বোমা বানানোর কাজ করতেন আল আমিন আর তার স্ত্রী আসিয়া। ছোট ছোট পোলাপান ওই জামাই বউ দুইজনই পড়াইতে, ভিতরে আর কোনো লোকজন আসে, হ্যাঁ আত্মীয় স্বজন আসতো, কিন্তু জামাই বউ থাকতো ওই আর ওই কেমিক্যাল থাকতো পিছনে, জামাই বউ থাকতো শো। এটা নাকি মহিলা মাদ্রাসার নামে যে পিছনে এই কাজগুলো হয়, এটা তো আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হইতেছে। আসলে কিন্তু তা না, এটা একটা বাটপার। এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সরকার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক যেন করে। মাদ্রাসাটা নামে চালাই তো সাইনবোর্ড আছে মাদ্রাসা, এলাকার কেউই কইতে পারবো না যারা এই কাম করছে, আজ পর্যন্ত কেউ কইতে পারবো। খুব খারাপ লোক এরা, মানে এরা উপর দা পর্দাশীল, তল দা মনে করেন যে ড্যারিং কাম করতো। বিস্ফোরণের ফলে তাদের 3 সন্তানও আহত হয়। ঢাকা মেডিকেলে সন্তানদের রেখেই পালিয়ে যায় আল আমিন।
মাদ্রাসার আশপাশে স্থানীয়দের ছবি দেখাতে আলামিনকে শনাক্ত করেন তারা। এই যে এইটাই তো নাকি? হ্যাঁ, ও থাকছে এই বাসায়, ও আর ওর স্ত্রী থাকছে। এটা হচ্ছে হারুনের বোনের জামাই। ওর নামটা কি? ওর নাম হচ্ছে আলামিন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলার সংখ্যা অন্তত 7টি। 2017 সালে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতারও করেছিল র্যাব। সাথে পাওয়া যায় অস্ত্রসহ উগ্রবাদী বই। জানা যায় সে জেএমবির তামিম সারোয়ার গ্রুপের সদস্য। মাদ্রাসা ভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় 7 জনকে আসামি করে মামলা হয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। আলামিনের স্ত্রীসহ এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 6 জনকে। আলামিনকে খুঁজছে পুলিশ। ঘটনার পর থেকে সে পলাতক। তো আমরা তার স্ত্রী আসিয়া খাতুনকে আমরা জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখাই এবং তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে আমরা ঢাকা সহ আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা শেষে আমরা এই পর্যন্ত 6 জনকে আমরা এই সংক্রান্তে আমরা অ্যারেস্ট দেখিয়েছি। হাসনাবাদের এই বাসা ভাড়া নেওয়া হয় আলামিনের স্ত্রী আসিয়ার ভাই হারুনা রশিদের নামে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ থেকে কোনো অপরাধী বা সন্ত্রাসী যেন সীমান্ত পাড়ি দিয়ে যেতে না পারে সে লক্ষ্যে বিজিবিকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে সকালে পদক প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। উপদেষ্টা বলেন, যে বা যারা সীমান্তে মাদক পাচারে সহযোগিতা করবে তাদের কোনো ছাড় দেওয়া যাবে না। সীমান্ত সমস্যা নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে আরও কৌশলী ও যোগ্যতার পরিচয় দেওয়ার কথা বলেন তিনি। নির্বাচন উৎসব মুখর করতে বিজিবিকে কঠিন দায়িত্ব পালন করতে হবে। একটা গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলেও প্রত্যাশা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্ত দিয়ে কোনো মাদক প্রবেশ করবে না। স্পর্শকাতর এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা আনয়ন করতে হবে। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে, আপনার প্রশিক্ষণ নিতে হবে এবং এই নির্বাচনটা উৎসবমুখর করা আপনাদের কিন্তু একটা বড় দায়িত্ব। সন্ত্রাসীর গুলিতে নিহত শরীফ ওসমান হাদি হত্যা মামলার বিচার 25 দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ 24। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই দাবির কথা জানান তারা। একই সঙ্গে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনও হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারও দেন নেতারা। বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ে নেতৃবৃন্দদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতাদের দাবি, নির্বাচন পূর্ব সময়ে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এবং বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে মিডিয়া শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ব্যাপারে যে ধরনের নমনীয় সিদ্ধান্ত নিচ্ছে এবং যে ধরনের নমনীয় পদক্ষেপ নিচ্ছে, আমরা মনে করি আবু সাইদ ওয়াসিম মুগদের চেতনার বিপরীতে গিয়ে এই সরকার আধিপত্যবাদ এবং আগ্রাসনের ভিতরে ঢুকে গেছে। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থানকে আমরা কোনোভাবেই যুক্তিযুক্ত মনে করি না। রাজনীতিতে দলীয় ও স্বতন্ত্র প্রার্থী দুজনের জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, তবে সেটি নেই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা 9 আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা। সকালে প্রার্থী হওয়ার শর্ত পূরণে খিলগাঁওয়ে তাসনিম জারা গণস্বাক্ষর সংগ্রহ চলাকালে তিনি এই আহ্বান জানান। বলেন, নতুন ধারার রাজনীতির জন্য কাজ করে যাবেন। তিনি বলেন, অন্য কোনো দল নয়, স্বতন্ত্র হয়েই লড়বেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। স্বতন্ত্র হয়ে রাজনীতি করলে রাজনীতি শেষ হয়ে যাবে সেটা মনে করেন না ডাক্তার তাসনিম জারা। এ সময় নিরাপত্তা ইস্যুতে তিনি বলেন, নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে, তবে আশা করেন স্বতন্ত্র কিংবা দলীয় প্রার্থী সবার জন্য নিরাপদভাবে সুষ্ঠু নির্বাচন হবে। এ সময় স্বতন্ত্র প্রার্থীদের যে 100% সমর্থন প্রয়োজন সেটি নিয়েও সমালোচনা করেন ডাক্তার তাসনিম জারা। রাজনীতিতে তো দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দুইজনের জন্যই লেভেল প্লেইং ফিল্ড থাকার কথা, কিন্তু লেভেল প্লেইং ফিল্ড কেন নাই এবং লেভেল প্লেইং ফিল্ড যাতে থাকে সেটা আমাদের চিন্তা করতে হবে। স্পেশালি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিরাপত্তা নিয়ে কনসার্ন আছে, কিন্তু আমরা আশা করব যে দলীয় প্রার্থী স্বতন্ত্র প্রার্থী সকলের জন্যই একদম নিরাপদভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে।
ইউক্রেন ইস্যুতে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে ট্রাম্পের নির্ধারিত বৈঠকের আগে এই আলোচনা করেন তারা। ইউক্রেনে চলমান সংঘাত এবং সম্ভাব্য একটি চুক্তির সম্ভাবনা নিয়ে কথা হয় এই দুই বিশ্ব নেতার মাঝে। সামাজিক মাধ্যমে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট জানান, পুতিনের সঙ্গে বেশ ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে তার। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি ওয়াশকভ গণমাধ্যমকে এই ফোনালাপের বিষয়ে বিস্তারিত জানান। বলেন, মার্কিন কর্তৃপক্ষের উদ্যোগেই হয় এই ফোন কল। প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলেন পুতিন ও ট্রাম্প। উভয় নেতাই মনে করেন সাময়িক যুদ্ধবিরতি কেবল ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করবে। সংঘাত পুরোপুরি থামাতে ইউক্রেনের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তারা। যুদ্ধ বন্ধ নিয়ে স্পষ্ট ইঙ্গিত না এলেও বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাক্ষাৎ হয় দুজনের। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন দুই নেতা। 20 দফা শান্তি প্রস্তাবের 90% ইস্যুতেই একমত হয়েছেন বলে জানিয়েছে জেলেনস্কি। যুদ্ধ বন্ধে সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানিয়েছেন ট্রাম্প। বলেন, ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টির 95% নিশ্চিত হয়েছে। যুদ্ধ বন্ধের বিষয়টিও আগামী কয়েক সপ্তাহের মধ্যে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি। ইউরোপীয় নেতাদের সাথে সাক্ষাৎ করবেন বলেও ইঙ্গিত দেন। বৈঠকে অতি গুরুত্বপূর্ণ কিছু ইস্যুতে এখনও একমত হওয়া যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ফ্লোরিডায় হবে এই বৈঠক। গাজা স্থবির হয়ে পড়া যুদ্ধবিরতিতে অগ্রগতি আনাতেই হতে যাচ্ছে এই আলোচনা। এছাড়াও লেবানন ও ইরান ইস্যুতে ইসরায়েলের উদ্বেগ নিয়েও হবে মতবিনিময়। নেতানিয়াহুর অনুরোধে হতে যাচ্ছে বৈঠকটি, জানিয়েছেন ট্রাম্প। জানুয়ারির মধ্যে গাজার জন্য একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকার গঠন ও আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিতে আগ্রহের কথাও জানান তিনি। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর 1টায় শুরু হবে দুই নেতার আলোচনা। ইসরায়েলি সরকারের মুখপাত্র শোস বেদ্রোসিয়ান বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুতে আলোচনা করবেন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে আলোচনার কেন্দ্রবিন্দু ইরানের দিকে সরানোরও চেষ্টা করতে পারেন তিনি। তেহরানকে কেবল মধ্যপ্রাচ্য নয়, ওয়াশিংটনের জন্য হুমকি হিসেবে উপস্থাপন করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। ঈশ্বরের কাছ থেকে বার্তা পেয়েছেন, 25 ডিসেম্বর প্রবল বন্যায় ধ্বংস হবে পৃথিবী, তাই বানাতে হবে নূহ নবীর মতো বিশাল নৌকা। মাস 4 আগে এমন ভবিষ্যৎবাণী করে আলোড়ন তুলেছিলেন ঘানার স্বঘোষিত নবী ইবো জিসাস। জুটে গেছে বহু ভক্ত অনুসারী, যাদের মাধ্যমে জোগাড় করে ফেলেন দানের বিপুল পরিমাণ অর্থ। যদিও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ধ্বংস হয়নি পৃথিবী। কথিত নবীর ব্যাখ্যা, তার অনুরোধে দুর্যোগ পিছিয়ে দিয়েছেন সৃষ্টিকর্তা। নৌকা তৈরির অগ্রগতি জানা না গেলেও তার দামি মার্সিডিজ কেনার খবর মিলেছে। ইবো নোয়া ইনস্টাগ্রামে নিজেকে একজন নবী বলেই পরিচয় দেন 30 বছর বয়সী এই ব্যক্তি। কেউ কেউ তাকে ইবো জেসাস বলেও ডেকে থাকে। পশ্চিম আফ্রিকার দেশ ঘানা জুড়ে রয়েছে তার বহু অনুসারী। গত আগস্টে এক ভিডিও বার্তায় কথিত এই নবী দাবি করেন ঈশ্বরের কাছ থেকে অলৌকিক বার্তা পেয়েছেন তিনি, আর সেটি হলো ডিসেম্বরের 25 তারিখে বিশ্বজুড়ে শুরু হবে প্রলয়ঙ্করী বন্যা, যাতে ধ্বংস হয়ে যাবে পৃথিবী। আর তাই বিশাল বিশাল নৌকা বানাতে শুরু করেন ইবো নোয়া নামের ওই ব্যক্তি। এই কাজে ভক্তদের দান করার অনুরোধ জানান তিনি। কিন্তু 25 ডিসেম্বর পেরিয়ে গেলেও এমন কোনো দুর্যোগ দেখেনি বিশ্ববাসী। ভুল প্রমাণিত হয়েছে ভবিষ্যৎবাণী। এরপরও অবশ্য দমেননি স্বঘোষিত ওই নবী। এবার দাবি করছেন তার কথা মেনে দুর্যোগ আপাতত স্থগিত করেছেন সৃষ্টিকর্তা। আরও নৌকা তৈরির জন্য দিয়েছেন বাড়তি সময়। God has given us some time. ইনস্টাগ্রামে নিয়মিত ভক্তদের উদ্দেশ্যে নতুন ভিডিও বার্তা দিয়ে যাচ্ছেন ইবো নোয়া। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, কথিত নবীকে বিশ্বাস করে তার নৌকায় উঠতে ঘানায় পাড়ি জমিয়েছিলেন কয়েক হাজার ভক্ত। ভবিষ্যৎবাণী সত্যি না হলেও অবশ্য তহবিল সংগ্রহে শতভাগ সফল ইবো নোয়া। সম্প্রতি বিলাসবহুল মার্সিডিজ গাড়ি কিনতে দেখা গেছে তথাকথিত নবীকে। ধারণা করা হচ্ছে অন্ধ ভক্তদের দেয়া বিপুল অর্থেই এই বিলাসিতার সুযোগ পেয়েছেন তিনি। অনিক রহমান, যমুনা নিউজ।